আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 123 থেকে 118 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে, ছক কাগজে দেখি কে কতটা জায়গা দখল করেছে। তাহলে ছক কাগজ বলতে কি, তাহলে এখানে দেখো তোমাদের ছোট ছোট কি করা আছে, বর্গাকার ঘর আঁকা আছে। এই বর্গাকার ঘরের মধ্যে দেখো তোমাদের অনেকগুলো চিত্র আছে। তাহলে প্রথম চিত্রটিতে দেখো একটি কি আঁকা আছে, একটি ত্রিভুজ আঁকা আছে। তাহলে এখানে এই ত্রিভুজটি কতটা জায়গা দখল করেছে সেটা তোমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ কটি বর্গাকার ঘর দখল করেছে সেটা তোমাদের এখানে নিচে লিখতে হবে। তাহলে এখানে এই ত্রিভুজটি কটি বর্গাকার ঘর দখল করেছে দেখো, তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টি কি সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেছে। আর বাকি কি আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টি কি হাফ আছে। তাহলে 6টি যদি হাফ হয় সম্পূর্ণ কটি হবে, তাহলে 6 এর হাফ 3। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ 6টি আর এখান থেকে আমরা 3টি পেলাম। তাহলে কটি বর্গাকার ঘর দখল করেছে, 9টি। তাহলে সেটাই লিখবো আমরা, 9টা বর্গাকার ঘর দখল করেছে। এরপরে পাশে দেখো, তাহলে এখানে একটি তোমাদের কি দেওয়া আছে, আয়তকার একটি চিত্র আছে। তাহলে এই আয়তকার চিত্রটি কটি বর্গাকার ঘর দখল করেছে দেখো, তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 7টি কি সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেছে। তাহলে হাফ কটি আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আর 10টি কি হাফ। তাহলে 10-এর হাফ কত 5, তাহলে এখানে আমরা 7 পেয়েছি। আর হাফ কত, হাফ থেকে 5 পেয়েছি, তাহলে 7 5 কত 12। তাহলে এখানে আয়তকার চিত্রটি কটি বর্গাকার ঘর দখল করেছে, 12টি। তাহলে এখানে আমরা কত লিখবো 12, তাহলে 12টা বর্গাকার ঘর দখল করেছে। এরপরে দেখো, তাহলে এখানে যে চিত্রটি আছে এই চিত্রটি কতগুলো বর্গাকার ঘর দখল করেছে দেখো, তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে এদিকে 5টি আর এদিকে কত দেখো 1 2 3 4, তাহলে 5 4 কটি 20টি বর্গাকার ঘর দখল করেছে। তোমরা এক একটি করে গুনলেও 20টিই পাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 20টা বর্গাকার ঘর দখল করেছে। এরপরে পাশে দেখো, তাহলে এখানে যে আয়তকার ক্ষেত্রটি দেওয়া আছে এটি কটি বর্গাকার ঘর দখল করেছে, তাহলে 1 2 3, তাহলে এদিকে 3টি এদিকে কটি 1 2 3 4, তাহলে কতগুলো হবে 4 3 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 12টা বর্গাকার ঘর দখল করেছে। এরপরে দেখো নিচে তোমাদের যে চিত্রটি আছে এই চিত্রটি কতগুলো বর্গাকার ঘর দখল করেছে, 1 2 3 4, তাহলে এদিকে 4টি এদিকে 4টি, তাহলে কত হবে 4 4 কত হবে 16টি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 16টা বর্গাকার ঘর দখল করেছে। এবার পাশে দেখো, তাহলে এখানে একটি তোমাদের আয়তক্ষেত্র দেওয়া আছে। তাহলে এই আয়তক্ষেত্রটি দেখো কতগুলো ঘর দখল করেছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এদিকে 8টি, তাহলে এদিকে 2টি, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8 8 কত হবে 16 হবে। তাহলে সেটাই আমরা এখানে লিখবো, 16টা বর্গাকার ঘর দখল করেছে। তাহলে এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে তোমরা যে 6টি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রগুলো যদি পরিসীমা বলে তাহলে আমরা কি বুঝবো, তাহলে পরিসীমা মানে কি, তাহলে এখানে এই চিত্রগুলো 4 সাইডের দৈর্ঘ্যই হবে কি ওদের পরিসীমা, প্রত্যেকটি চিত্রের 4 সাইডের দৈর্ঘ্যই হবে কি ওদের পরিসীমা। এখানে আরেকটা আমি বলে রাখি, এরপরে আমরা কি আলোচনা করব, ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। আর যদি আমাদের ক্ষেত্রফল বলে এই চিত্রগুলো তখন আমরা কি বুঝবো, তাহলে ক্ষেত্রফল বলতে কি, তাহলে এই যে চিত্রগুলো যতটা কি জায়গা দখল করে আছে সেই জায়গাটাকে আমরা কি বলবো, ক্ষেত্রফল বলবো। তাহলে পরিসীমা বলতে কি, 4 সাইডের দৈর্ঘ্যই হচ্ছে কি পরিসীমা। আর ক্ষেত্রফল বলতে কি, তাহলে এই চিত্রগুলো যতটা জায়গা দখল করে আছে সেটাই হবে কি ওদের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো কি বলেছে, ছক কাগজের এক একটি বর্গের এক একটি বাহুর মাপ 1 সেমি নিয়েছি। তাহলে এখানে কি বলতে চেয়েছে দেখো, তাহলে এখানে যে ছোট ছোট যে বর্গাকার ঘর আছে এই বর্গাকার ঘরের এক একটি বাহুর মাপ কত 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটা 1 সেন্টিমিটার, এখান থেকে এইটা 1 সেন্টিমিটার। ঠিক আছে, মানে প্রত্যেকটি যে ছোট ছোট বাহু আছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছে, 1 সেন্টিমিটার নিয়েছে। ছক কাগজে একটি বর্গাকার ঘর কত জায়গা দখল করেছে, তাহলে এখানে যে একটি বর্গাকার ঘর আছে এই বর্গাকার ঘরটি কতটা জায়গা দখল করেছে, মানে এইভাবে কতটা জায়গা দখল করেছে। তাহলে এটা আমরা কি লিখবো, একটি বর্গাকার ঘর 1 বর্গ সেমি জায়গা দখল করেছে। ঠিক আছে, 16 বর্গ ঘর জুড়ে যে বর্গক্ষেত্র আছে তার একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত সেন্টিমিটার। তাহলে এখানে কি বলেছে, 16 বর্গ ঘর জুড়ে যে বর্গক্ষেত্র আছে। তাহলে আগের পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো 16 ঘর জুড়ে যে বর্গক্ষেত্রটি আছে সেটা কোনটি, এই নিচেরটি। ঠিক আছে, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো, তাহলে এখান থেকে এটা কি 1 সেন্টিমিটার,
তাহলে এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার করে হবে? 4 সেন্টিমিটার। তাহলে এদিকে 4, এদিকে 4, এদিকে 4, এদিকে 4, তাহলে এখানে আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? আমাদের 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা 4 লিখব। এরপরে কি বলেছে দেখো, 16 বর্গফুট জুড়ে যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য আর প্রস্থ কত সেন্টিমিটার হবে? তাহলে এখানে 16 বর্গফুট জুড়ে যে আয়তক্ষেত্রটি কোনটি আছে? এটি আছে। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে এটা কি 1 সেন্টিমিটার। তাহলে এইভাবে কটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের কত সেন্টিমিটার হবে? 8 সেন্টিমিটার হবে। আর প্রস্থ কত হবে? 1 2, তাহলে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখব? দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ কত? 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। আরেকটু আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে দেখো, এই বর্গাকার ক্ষেত্রটি এবং এই আয়তক্ষেত্রটি কতগুলো বর্গাকার ঘর জুড়ে রয়েছে? 16টি বর্গাকার ঘর জুড়ে আছে, কিন্তু এদের কি হয়েছে দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ কি আলাদা, সেটাই তোমাদের এখানে বলেছে দেখো। একই জায়গা জুড়ে থাকলেও বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের বাহুর মাপ আলাদা। এরপরে নিচে দেখো, ছক কাগজের তৈরি দুটি আয়তক্ষেত্রের তুলনা করি। তাহলে এখানে তোমাদের দুটি ছক কাগজের দুটি আয়তক্ষেত্র দেওয়া আছে, সেটা আমরা এখানে তুলনা করব, ঠিক আছে? তাহলে এখানে এই আয়তক্ষেত্রটি দেখো কতটা জায়গা দখল করে আছে? তাহলে 1 2 3 4 5 6, তাহলে এদিকে কত? 6, এদিকে কত? 3, তাহলে 6 3 কত হবে? 18 হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে 18টি বর্গাকার ঘর দখল করেছে। একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এটা 1 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে এটা যদি 1 হয়, তাহলে এখান থেকে এটা 1, তাহলে 1 1 করলে কত হবে? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। প্রস্থ কত হবে? তাহলে এখানে 1 2 3 হবে, তাহলে প্রস্থ কত লিখব? 3 সেন্টিমিটার। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাই বর্গটি 1 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার, সেই জন্য এখানে একটি বর্গাকার ঘর কতটা জায়গা জুড়ে থাকবে? 1 বর্গ সেমি জায়গা জুড়ে থাকবে, সেটাই বলেছি। অতএব একটি বর্গঘর সমান 1 বর্গ সেমি। উপরের আয়তক্ষেত্রটি কটি বর্গঘর জুড়ে অবস্থিত ছিল? 18টি, তাহলে 18 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। এবারে পাশে দেখো, এখানে যে আমাদের যে আয়তক্ষেত্রটি আছে এটি কটি বর্গাকার ঘর জুড়ে আছে? তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, আর উপরে 9, তাহলে কত? 9 9 18টি হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 18 লিখব। তাহলে 18টি বর্গাকার ঘর দখল করেছি। তাহলে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে এখান থেকে এটা 1 সেমি। তাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 9। আর প্রস্থ কত হবে? 1 2 হবে। তাহলে এখানে আমরা প্রস্থ কত লিখব? 2 লিখব। যেহেতু একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে এখান থেকে এটা 1 সেমি, তাই বর্গটি 1 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে এখানে একটি ঘর কতটা জায়গা দখল করে আছে? 1 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। অতএব একটি বর্গঘর সমান কত? 1 বর্গ সেমি। তাহলে একটি বর্গঘর সমান কত? 1 বর্গ সেমি। তাহলে এখানে আমাদের 18টি আছে, তাহলে কি হবে? 18 বর্গ সেমি হবে। তাহলে এখানে আমরা কি লিখব? উপরের আয়তক্ষেত্রটি কত? 18 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে কি বলে? তাকে আমরা কি বলি? ক্ষেত্রফল বলি, সেটাই বলেছে। কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি বলে, ঠিক আছে? আমাদের ক্ষেত্রফলটাই মনে রাখতে হবে। তাহলে এখানে এই আয়তক্ষেত্রগুলো যতটা কি জায়গা দখল করে আছে সেইটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফল। আর পরিসীমা মানে কি? চারপাশের দৈর্ঘ্য। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, তাই পেলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। মানে কোনটি বলেছে? আমাদের এইটা বলেছে। 1 2 3 4 5 6, আর এদিকে কত ছিল? 3 ছিল। তাহলে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ কত? 3 সেন্টিমিটার। ব্র্যাকেটে কি লেখা আছে? লম্বায় 6টি বর্গের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত হবে? 6 হবে। আর চওড়া 3টি বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 হবে, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল সমান কি? তাহলে আমরা এখানে ক্ষেত্রফল কত পেয়েছিলাম? তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম? তাহলে এই আয়তক্ষেত্রটি কতগুলো বর্গাকার ঘর নিয়েছিল? 18টি বর্গাকার ঘর নিয়েছিল। তাহলে এখানে এর ক্ষেত্রফল কত হবে? 18 বর্গ ঘর হবে, সেটাই বলেছে। তাহলে ক্ষেত্রফল সমান কি? 18টি বর্গঘর সমান 18 বর্গ সেমি। 18কে আমরা ভেঙে কি লিখতে পারি? 6 গুণিতক 3 লিখতে পারি। তাহলে এখানে সেন্টিমিটার আছে, সেই জন্য 6 সেন্টিমিটার গুণিতক 3 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার কি ছিল? দৈর্ঘ্য ছিল। আর 3 সেন্টিমিটার কি ছিল? প্রস্থ ছিল। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য গুণিতক কি বলতে পারি? প্রস্থ বলতে পারি। এবারে দেখো, আবার যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 9 আর প্রস্থ 2, মানে আমাদের এইটা বুঝিয়েছে। তাহলে এদিকে দৈর্ঘ্য 9, প্রস্থ কত? 2, সেটাই লিখেছে এখানে। আবার যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেমি,
প্রস্থ 2 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হয়েছিল 18 হয়েছিল, সেই জন্য এখানে লেখা আছে সমান 18 বর্গ সেমি। তাহলে 18কে আমরা ভেঙে কি লিখতে পারি 9 গুণিতক 2 লিখতে পারি, 9 গুণিতক 2 সমান কত 18, তাই 9 সেন্টিমিটার গুণিতক 2 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার কি ছিল দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার কি ছিল প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে এখান থেকে আমরা সূত্রটি কি পেলাম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এর আগে আমরা আলোচনা করেছি কি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ 2 লিখে ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যুক্ত কি লিখব প্রস্থ লিখব। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে কি বলেছে দেখো, আরো দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুলনা করি। আবার দুটো তোমাদের এখানে আয়তক্ষেত্র দিয়েছে, সেটা আবার আমরা এখানে তুলনা করব। তাহলে এখানে দেখো এই আয়তক্ষেত্রটি কতগুলো বর্গাকার ঘর জুড়ে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে 10 10 কত হবে 20 হবে। সেটাই বলেছে দেখো বর্গাকার ঘর গুলি গুণে পাই। তাহলে ঘর গুণে কি পেলে, তাহলে ক্ষেত্রফল করতে হবে, তাহলে 20টি বর্গাকার ঘর আছে, তাহলে আমরা কি লিখবো সমান 20টি বর্গাকার ঘর সমান কি লিখবো, তাহলে 20 বর্গ সেমি লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো একটি বর্গাকার ঘরের একটি বাহু সমান কত 1 সেন্টিমিটার ধরেছি, তাহলে এখানে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে আমার কত 10 হবে আর প্রস্থ কত হবে 2 হবে, সেটা লিখেছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ কত 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 10 প্রস্থ কত 2, তাহলে 10 গুণিতক 2 লিখবো। তাহলে 10 গুণিতক 2 সমান কত হবে 10 দুগুণে 20, তাহলে 20 বর্গ সেন্টিমিটার। এবার নিচে দেখো নিচে আর একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, তাহলে এখানে কতগুলো ঘর আছে দেখো 1 2 3 4 5, তাহলে এদিকে 5টি এদিকে কটি আছে 1 2 3 4, তাহলে 5 4 এ কটি 20টি এখানে বর্গাকার ঘর জুড়ে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, একটি বর্গাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এটা 1 সেন্টিমিটার বলেছি, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 হবে আর প্রস্থ কত হবে 1 2 3 4, তাহলে প্রস্থ কত হবে 4 হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে এখানে গুণিতক আকারে দেওয়া আছে, তাহলে কি 5 গুণিতক কত হবে 4, তাহলে কি তো কত লিখবো, তাহলে এখানে কত লিখবো 5 গুণিতক কত লিখবো 4, তাহলে 5 4 এ কত হবে 20 হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 20। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল লিখতে হলে আমাদের কি লিখতে হয় বর্গ কথাটি লিখতে হয়, তাহলে বর্গ আর এখানে একক কি সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা কি লিখবো সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল লিখলে কি লিখতে হবে বর্গ সেন্টিমিটার হবে, আর যদি পরিসীমা থাকে তখন আমরা শুধু সেন্টিমিটার লিখবো, কিন্তু বর্গ কথাটা আমরা লিখবো না। এরপরে দেখো আবার বর্গাকার ঘর থেকে পাই, তাহলে বর্গাকার ঘর থেকে আমরা কি পেলাম, তাহলে এখানে কতগুলো বর্গাকার ঘর আছে ছোট ছোট 20টি আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 20 বর্গ ঘর, তাহলে ক্ষেত্রফল করতে হবে, তাহলে 20 বর্গ সেমি হবে, কারণ এখানে একটি বাহুর মাপ এখানে কত নিয়েছে 1 নিয়েছে, সেই জন্য এখানে 20 বর্গ সেমি হবে। তাহলে এখানে দেখো তাহলে এটা আমাদের 20 বর্গ সেমি ক্ষেত্রফল, এটাও আমাদের দেখো 20 বর্গ সেমি, কিন্তু দুটোর ক্ষেত্রফল কিন্তু একই, দুটোর কি আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কি একই, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই নয়, আলাদা আলাদা। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, অতএব দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের দৈর্ঘ্য ও প্রস্থ সবসময় কি হবে না সমান হবে না, তাহলে এখানে আমরা কি লিখবো সমান নয়। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 30 মিটার, চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি তিরপল দিয়ে ঢাকা রাখতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে আয়তকার একটা কি বলেছে মাঠ বলেছে, তাহলে এই মাঠের দৈর্ঘ্য কত 50, তাহলে এটা 50, এটা কত 50 আর প্রস্থ কত 30 আর প্রস্থ কত 30, তাহলে দু ধারে কি হবে 30 30 হবে। তাহলে এখানে কি বলেছে চারিদিকে পাঁচিল দিতে হবে, চারিদিকে মানে কি আমাদের এই চারিদিকে কি দিবে পাঁচিল দিবে, তাহলে পাঁচিল দিতে হলে আমাদের কি বের করতে হবে, তাহলে চারিদিকে দিবে, তাহলে এটা আমাদের কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে। এরপরে কি বলছে মাঠটি তিরপল দিয়ে ঢাকতে হবে, ঢাকা রাখতে হবে, ঢাকা রাখবে মানে কি পুরো জায়গাটা কি করবে ঢাকা রাখবে, তাহলে পুরো জায়গাটা বলতে কি, তাহলে আমরা এখানে কি বের করব, তাহলে ক্ষেত্রফল বার করব, সেটা এখানে লিখেছি দেখো কতটা পাঁচিল দেব কিভাবে হিসাব করব, কতটা তিরপল লাগবে কিভাবে খুঁজবো। তাই পাঁচিল দেবো মাঠের চারিপাশে, তাই পরিসীমা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানবো, তাহলে আমরা কি জানবো পরিসীমা যতটা হবে সেইটাই হচ্ছে কি পাঁচিলের দৈর্ঘ্য, সেটাই বলেছে, তাই পরিসীমা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানবো, তাহলে পাঁচিলের দৈর্ঘ্য, তাহলে পাঁচিলের দৈর্ঘ্য সমান কি হবে মানে এটা কি পরিসীমা সমান হবে, তাহলে পরিসীমা সমান কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে এখানে 2 ব্র্যাকেটের মধ্যে কি থাকে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ থাকে, তার দৈর্ঘ্য কত আমাদের এখানে 50, তাহলে 50 যুক্ত প্রস্থ কত 30, সেই জন্য এখানে যুক্ত 30 এখানে মিটার আছে, তাহলে 2 গুণিতক 50 আর 30 যোগ করলে কত হবে 80, তাহলে 2 গুণিতক 80 মিটার, তাহলে 2 গুণিতক 80 মানে কত 80 দুগুণে 160, তাহলে 160 মিটার হবে। ঠিক আছে, তাহলে পরিসীমার ক্ষেত্রে কিন্তু আমাদের বর্গ কথাটা লেখা থাকবে না, তাহলে 160 মিটার আমাদের কি দিতে হবে বেড়া দিতে হবে। ত্রিপল লাগবে আয়তকার ক্ষেত্রে, তাহলে কতটা লাগবে
তাই ক্ষেত্রফল থেকে জানবো কতটা ত্রিপল লাগবে, তাহলে আমরা ক্ষেত্রফল থেকে কি জানবো কতটা ত্রিপল লাগবে, অর্থাৎ আমরা এখানে ক্ষেত্রফল বের করব, তাহলে ত্রিপল লাগবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত কত প্রস্থ, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত 50 আর এখানে আমাদের প্রস্থ কত 30, তাহলে এখানে কি লিখবো 50 গুণিতক 30, মিটার আছে সেই জন্য মিটার, তাহলে 50-এর সঙ্গে 30 গুণ করলে কত হয় 1500 হয়। তাহলে ক্ষেত্রফল বললে আমরা কি লিখবো বর্গ, আর এখানে মিটার আছে তাহলে আমরা কি লিখবো বর্গ মিটার লিখবো। তাহলে ক্ষেত্রফল কত হলো 1500 বর্গ মিটার, তাহলে অতটা আমাদের কি লাগবে ত্রিপল লাগবে। এবার 2 দাগের অঙ্ক দেখো, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ মিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত, তাহলে এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে 12, তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 12 আর এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে 120, তাহলে পুরোটার এখানে ক্ষেত্রফল কত 120, তাহলে এখানে আমরা কি বের করবো প্রস্থ বের করবো, মানে এই বাহুটার মাপ বের করবো। তাহলে এখানে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কি ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানছিলাম ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে সমান চিহ্ন আছে, তাহলে এটা আমরা ঘুরে লিখতে পারি, সেটা এখানে লিখেছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কত ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো তিনটি বিষয় আছে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আছে, তাহলে এখানে আমরা কি দুটো দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে আমরা প্রস্থটা বের করবো কিভাবে, প্রস্থ বের করতে হলে আমরা কি করব ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, ঠিক আছে। আর যদি আমরা দৈর্ঘ্য বের করি তাহলে আমরা কি করব ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, তাই প্রস্থ পেতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে পাবো। তাহলে এখানে আমরা কি করব, তাহলে প্রস্থ পেতে হলে কি করতে হবে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, সেটাই বলেছে দেখো। তাহলে প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, তাহলে এখানে প্রস্থ কত হবে, তাহলে এখানে ক্ষেত্রফল কত ছিল 120, তাহলে 120 বর্গ মিটার ভাজিত আর এখানে দৈর্ঘ্য তো ছিল 12, তাহলে 120-কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 120-কে 12 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 12 10-এ কত 120, তাহলে আমাদের সমান চিহ্ন দিয়ে কত লিখবো 10 মিটার লিখবো, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, তাহলে এখানে আমাদের কি হবে মিটারই হবে, ঠিক আছে, বর্গ মিটার হবে না, কিন্তু শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটারটি হবে। আবার দৈর্ঘ্য পেতে হলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে পাবো, তাহলে আমাদের যদি এখানে কি দেওয়া থাকতো প্রস্থ দেওয়া থাকতো তাহলে দৈর্ঘ্য পেতাম কিভাবে, তাহলে দৈর্ঘ্য সমান কি করব ক্ষেত্রফলকে আমরা কি করব প্রস্থ দিয়ে ভাগ করব। এটাই নিয়ে তোমাদের এখানে একটি ছকে দেখো অঙ্ক দিয়েছে, তাহলে এখানে কি বলেছে দেখো দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ কত 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে এখানে আমি সরাসরি গুণ করে লিখে দিচ্ছি, গুণ করলে কত হবে দেখো এখানে একটি শূন্য এখানে একটি শূন্য, তাহলে কটা শূন্য হবে দুটা শূন্য হবে, আর 2 5 কত 10, তাহলে এখানে কত হচ্ছে 1000 কি হবে, তাহলে ক্ষেত্রফল বলেছে তাহলে আমরা কি লিখবো বর্গ কথাটা আমাদের অবশ্যই লিখতে হবে, তাহলে বর্গ, তাহলে এখানে মিটার আছে তাহলে আমরা এখানে কি লিখবো মিটার কথাটাই লিখবো, তাহলে 1000 বর্গ মিটার। এরপরে দেখো এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার আর প্রস্থ কত দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা কি বের করবো দৈর্ঘ্য বের করবো, তাহলে দৈর্ঘ্য বের করতে হলে কি করবো আমরা, তাহলে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে কি করব ভাগ করব, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 1200, তাহলে এখানে 1200 ভাজিত কত 30, তাহলে এখানে আমরা 30 লিখতে পারি, তাহলে এখানে আমি ছোট জায়গার মধ্যে দেখাচ্ছি সেই জন্য আমরা ভাগটাকে এভাবে না লিখে আমরা কি লিখতে পারি নিচে লিখতে পারি, তাহলে নিচে কত লিখবো 30, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 3 একে 3 3 4 12, তাহলে শূন্য আছে তাহলে 3 0 0, তাহলে কত হবে 40 হবে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে 40, তাহলে এখানে সেন্টিমিটার আছে তাহলে এখানে আমি শর্টে লিখে দিচ্ছি কি সেমি লিখলাম, তোমরা না পারলে তোমরা 1200-কে 1200-কে 30 দিয়ে ভাগ করে দেখতে পারো। এবার এখানে দেখো দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ কত 25 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হলে কি হবে তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে আমরা এখানে গুণ করব, তাহলে এখানে দেখো 40-এর একটি লাস্টে শূন্য আছে তাহলে এখানে আমরা কি বসাবো শূন্য বসালাম, আর 25 4-এ কত 100, তাহলে এখানে আমরা 100 লিখবো, তাহলে কত হচ্ছে 1000, তাহলে 1000 কি হবে বর্গ, তাহলে এখানে কি আছে মিটার আছে, তাহলে ক্ষেত্রফল বললে আমরা বর্গটা লিখবো, তাহলে বর্গ কি হবে মিটার হবে। এবারে কত দেওয়া আছে তো ক্ষেত্রফল 1260 বর্গ মিটার আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 60 মিটার, তাহলে এখানে প্রস্থ করতে হবে, তাহলে আমরা এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলে 1260, তাহলে ভাগ মানে আমরা নিচে 22 দিয়ে লিখতে পারি, তাহলে নিচে 60 লিখবো, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, একই আছে শূন্য শূন্য মানে নিচে লাস্টে, তাহলে 6 একে 6 আর এখানে কত 6 দুগুণে 12 আর 6 একে 6, তাহলে কত 21 হবে, তাহলে এখানে কি লিখবো 21, এখানে মিটার আছে তাহলে এখানে আমরা কি লিখবো মিটার কথাটি লিখবো। তাহলে এখানে দেখো কি বলেছে বর্গাকার মেঝে রং করি, তাহলে এর আগে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, এখানে আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। রবিনের বাড়ির সামনের মেঝে বর্গাকার, লম্বার দিক ও চওড়ার দিক সমান, তাহলে যেহেতু এটি বর্গাকার তাহলে এর কি হবে লম্বার দিক এবং চওড়ার দিক কি হবে সব ধারই সমান হবে। ফেতে দিয়ে মেপে জেনি দেখলো এক ধারের দৈর্ঘ্য 8 মিটার, তাহলে এক ধারের দৈর্ঘ্য কত 8 মিটার, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে 8 মিটারই হবে।
কতটা রং লাগবে, প্রথমে মেঝের ক্ষেত্রফল মাপবো, তাহলে কতটা রং লাগবে, তাহলে এখানে আমরা রংটা কি এই ভিতরে সম্পূর্ণটাই করব, তাহলে এখানে আমরা কি মাপবো, ক্ষেত্রফল মাপবো। এখানে আমরা পরিধি মাপবো না কি মাপবো, ক্ষেত্রফল মাপবো। আমি জেনেছি, তাই তোমরা কি জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক কত প্রস্থ। কিন্তু এখানে কি আছে, বর্গক্ষেত্র আছে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি, ধরো দৈর্ঘ্য গুণিতক আমরা যদি প্রস্থ লিখি, তাহলে এখানে প্রস্থ তো নেই, এখানে আমাদের কি হবে, চারটি বাহুই কি সমান, তাহলে এটা আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য হবে। কারণ এখানে কি দৈর্ঘ্য সমান কি প্রস্থ, কারণ চারটি বাহুর মাপই সমান, তাহলে আমরা এখানে প্রস্থর পরিবর্তে কি লিখতে পারি, দৈর্ঘ্য লিখতে পারি। তাহলে সমান কি হবে, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 আছে, তাহলে 8 মিটার গুণিতক কত হবে 8 মিটার, তাহলে 8 কত 64, তাহলে 64, তাহলে এটা কি ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গ কথাটি লিখবো, তাহলে বর্গ মিটার। তাই 64 বর্গ মিটার জায়গা রং করা যায় এবং পরিমাণ রঙের দরকার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, তাহলে কি হবে বাহু গুণিতক বাহুর দৈর্ঘ্য, সেটাই লেখা আছে, বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। একের দাগে দেখো কি বলেছে, বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার, তাহলে ক্ষেত্রফল করতে হবে, তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে এটা কি বর্গাকার বলেছি, তাহলে কি হবে, তাহলে বাহু গুণিতক বাহু, তাহলে এখানে বাহু কত 21 আছে, তাহলে 21 মিটার গুণিতক কত লিখবো 21 মিটার, তাহলে এটা গুণ করলে কত হবে দেখো, তাহলে 21 কে আমরা 21 দিয়ে গুণ করবো, তাহলে 1 একে 1, 1 2 2, আর 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 একে 2, 2 দুগুণে কত 4, তাহলে 1 2 2 4 আর 4 আছে, তাহলে কত হবে 441 বর্গ মিটার। এরপরে কি বলেছে দেখো, 2 এর দাগে বর্গাকার জমির ক্ষেত্রফল 100 বর্গ মিটার, একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো, তাহলে এখানে তোমাদের একটি বর্গাকার দেওয়া আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে কত বর্গ মিটার 100 বর্গ মিটার, তাহলে এখানে আমরা প্রত্যেকটি বাহুর মাপ কিভাবে পাবো, তাহলে এখানে আমরা কি করব, 100 কে আমরা কি করব, এটা মৌলিক উৎপাদকে আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে দেখো 100 এর মৌলিক উৎপাদক খুঁজি, 100 কে আমরা কি লিখতে পারি, 2 গুণিত কত 50, 50 দুগুণে 100, তাহলে কি লিখবো 2 আর 50, 50 কে কি লিখতে পারি 25 দুগুণে 50, তাহলে কি লিখবো 2 আর 25 লিখবো। 25 কে কি লিখতে পারি 5 5 এ 25, তাহলে কি লিখবো এখানে 5 লিখবো, এখানে 5 লিখবো, তাহলে এটা কত হচ্ছে দেখো, মৌলিক উৎপাদকগুলি কি কি হচ্ছে 2 2 5 5, বা তোমাদের এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে কত হবে দেখো 2 5 এ 10, তাহলে 2 0 0, তাহলে 2 দুগুণে 4, একবার হচ্ছে 10, 2 5 এ 10 আর 5 5 এ 25, তাহলে এখানে কি হচ্ছে 2 দুগুণে 4, 4 5 এ 20, 20 5 এ 100, তাহলে সেটাই লেখা আছে দেখো 2 গুণিতক 5 গুণিতক 5 বর্গ মিটার। তাহলে এখানে দেখো দুটি 2 আছে আর দুটি কি আছে 5 আছে, তাহলে এখানে আমরা কি করব 2 এর সঙ্গে 5 একটি নিব আর 2 এর সঙ্গে 5 একটি নিব, তাহলে কি হচ্ছে 2 5 এ 10 আর 2 5 এ 10, তাহলে কি লিখতে পারি 10 গুণিতক 10 বর্গ মিটার, তাহলে 10 10 এ কত 100 বর্গ মিটার, তাহলে এখানে আমাদের কত আছে দেখো 100 বর্গ মিটারই আছে, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয় একই হয়, তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে 10 মিটার হবে, সেটাই লিখেছি দেখো। অতএব একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, অতএব বর্গাকার জমির একটি বাহু 10 মিটার লম্বা। 128 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, একের দাগের অঙ্ক, বর্গাকার পাঁচিল রং করতে হবে, পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গ মিটার, পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হতে পারে, ঠিক আছে কত হতে পারে, তাহলে এখানে কি বলেছে বর্গাকার বলেছে, তাহলে বর্গাকারের বের করতে হলে পাঁচিলের দৈর্ঘ্য আমরা কি করব, তাহলে এখানে ক্ষেত্রফলকে কি করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখানে আমরা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি কি হবে, তাহলে 2 দেব, ঠিক আছে। এখানে কত হবে, তাহলে 2 একে 2, একবার হবে 16, 2 আসছে কত 16, তাহলে 18 হবে। এবার আবার কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে 2 লং 18, এবার কত হবে 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 তিনে কত 36, তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক কত 3 লিখবো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটা 2 নেবো একটা 3 নেবো, ঠিক আছে, আর একটা 2 নেবো একটা 3 নেবো, তাহলে কত 2 3 6, তাহলে 6 গুণিত আর 2 3 কত 6, কত হবে, তাহলে এখানে 36 বর্গ মিটার হবে, ঠিক আছে। তাহলে 36 বর্গ মিটার, এখানে 36 বর্গ মিটার, তাহলে এটা কিভাবে পেলাম 6 গুণিতক 6 পেলাম, তাহলে পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য তাহলে কত হবে এখানে 6 কি হবে মিটার হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলেছে, নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করি, তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কি বের করতে হবে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে দেখো কত দেওয়া আছে 4 মিটার দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তাহলে ক্ষেত্রফল করতে হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু গুণিতক বাহু, তাহলে এখানে বাহু কত 4 আছে, তাহলে 4 এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে কি হবে 4 4 এ 16, তাহলে এখানে আমরা কি লিখবো 16 কি হবে, তাহলে বর্গ ক্ষেত্রফল হলে আমরা বর্গ লিখবো, তাহলে বর্গ কি হবে মিটার আছে, তাহলে এখানে আমরা মিটার লিখবো। এটা একবারে দেখিয়ে দিচ্ছি দেখো, এখানে দৈর্ঘ্য কত 11 মিটার, তাহলে ক্ষেত্রফল করতে হবে, তাহলে 11 কে 11 দিয়ে গুণ করবো, তাহলে 11 কে 11 দিয়ে গুণ করলে কত হবে 121 হয়,
তাহলে এখানে আমরা 100 কত লিখবো 21 বর্গ মিটার লিখব। এরপরে কত দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল 81 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে আমরা কি বের করব, বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এটা দেখো তোমরা মুখে মুখেও তোমরা করতে পারবে উৎপাদকের বিশ্লেষণ না করে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের 36 ছিল, 6 6 কত হয় 36 হয়, মানে 6 গুণিতক 6 সমান 36 হয়। তাহলে এখানে আমাদের কি হচ্ছিল, বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল 6 মিটার হয়েছিল। তাহলে এখানে আমাদের 81 আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, 9 এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 81 হয়, 9 লং 81। তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 9 কি হবে সেমি হবে, এখানে সেমি আছে, কত হবে সেমি লিখব। এরপরে দেখো এখানে কত দেওয়া আছে 144 বর্গ সেমি আছে, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য করতে হবে। তাহলে এখানে আমাকে বড় সংখ্যা দেওয়া আছে, তাহলে তোমরা কি মুখে মুখে করতে পারবে না। তাই 12কে 12 দিয়ে গুণ করলে কত হয় 144 হয়, কিন্তু তোমরা মুখে মুখে না পারলে তখন তোমাদের কি করতে হবে, তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে 144, তাহলে আমি উৎপাদকের বিশ্লেষণ করলে কি হবে দেখো, 2 7 14 আর 2 2 4, আবার 2 দিয়ে দেবো, তাহলে কি হবে 2 3 6, 1 বাড়বে 12, 2 6 12, আবার 2 দিয়ে, তাহলে কত 18 2 36, আবার কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, 2 লং 18, এবার কত 3 দিয়ে দেবো, তাহলে 3 3 9। তাহলে এখানে কতগুলো 2 আছে, 4টি 2, আর কটি 3 আছে, দুটো 3, তাহলে আমরা হাফ হাফ করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে দুটো 2 নেব আর একটি 3 নেব, তাহলে কত হচ্ছে দেখো 2 2 4, 4 3 কত 12, তাহলে এখানে 12 গুণিতক কত হবে 2 2 4, 4 3 12, তাহলে 12 গুণিতক কত 12, তাহলে 12 গুণিতক 12 সমান কত হয় 144 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 12 লিখবো। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে 12 সেমি হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য পাবো। প্রথমে ক্ষেত্রফলকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, পরে একই সংখ্যার জোড় মৌলিক উৎপাদক থেকে একটি করে নিয়ে তাদের গুণ করে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে একটি করে নিয়ে আমরা কি করব, বাহুর মাপ নেব। তাহলে এই একটা জোড় দেখো 2 2 একটা জোড়, 2 2 একটা জোড়, 3 3 একটা জোড়, তাহলে আমরা এই জোড় থেকে একটা নেব, এই জোড় থেকে একটা নেব, এই জোড় থেকে একটা নেব। এই জোড় থেকে আমরা একটা নিলে কত হবে 2 নেব, তাহলে এই জোড় থেকে একটা নেব, তাহলে কত 2 নেব, তাহলে এই জোড় থেকে একটা নেব, তাহলে কত হবে 3 নেব, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 2 4, 4 3 কত 12 হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।